কে কে আছেন লাইনে? কি অবস্থা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন চলতেছে পড়াশোনা? কাউন্সিলর যুক্ত হয়েছেন? ওয়ালাইকুম সালাম। কাউন্সিলর যুক্ত হয়েছেন? আপনারা অন্যান্য কোর্সের কি অবস্থা? সিনথিয়া আক্তার শুনতেছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকি কোর্সের কি অবস্থা? আমি তো শেষ দিকে। স্যার বাকি কোর্স তো মোটামুটি ভালোই আগাইতেছে। ভালোই আগাইতেছে মোটামুটি না? আচ্ছা, ছেলেরা কেউ যুক্ত হয়েছেন? নাই? রায়হান তালুকদার, এটা তো মেয়ে না নিশ্চয়ই? তালুকদার সাহেব, জুথি শুনতেছেন নাকি? জুথি একটা নাম দেখলাম, জুথি। জি স্যার, শুনতে পাচ্ছি। বলেন তো মার্কেট সেগমেন্টেশন মানেটা কি? আমরা আজকে পার্ট এর সেকেন্ড কোশ্চেনটা এরকম রাখছি, মেনশন দ্য বেসিস অফ মার্কেট সেগমেন্টেশন। সেগমেন্ট মানে বুঝেন? সেগমেন্ট বিভক্তিকরণ। আর একটু জোরে বলেন, আমি বুড়া মানুষ, আপনার মতো কম বয়সী, জোরে বলেন। স্যার বিভক্তিকরণ। That is classify. What are the basis of classification of market? গত ক্লাসে মনোপলিস্টিক কথাটার ব্যাখ্যা জানতে চাইছিলেন কেউ একজন, সে কি আছেন কিনা লাইনে? মনোপলিস্টিক ইশরাত জাহান মিশু শুনতেছেন? ও মিশু, সামনে ক মিশু, শুনতেছেন না? জেসি রোল 40 মনে হচ্ছে। মনোপলি কি জেসি? মনোপলি মার্কেট, হোয়াট ইজ মনোপলি মার্কেট? আরে আপনারা কি অন করে দিয়ে চলে গেছেন আমাকে দেখে? আমি কাদের সাথে কথা বলি? সিনথিয়া তুমি আসো লাইনে? স্যার একমাত্র তুমি বড় মানে কথা বলার সাথী, আর কেউ নাই? স্যার মনোপলি মানে একচেটিয়া না? আমারে প্রশ্ন করলে হইব? ভাইবা বোর্ডে যদি জিজ্ঞেস করে আর আপনি জিজ্ঞেস করেন এটার মানে কি এটা, উইল ইট বি ফেয়ার? উইল ইট বি জাস্টিফাইড? এটা শোভন হবে? আরিফুল ইসলাম সাহেব পরবর্তীতে এডমিশন নেওয়া, শুনতেছেন? আরিফুল ইসলাম, আরে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আরিফুল ইসলাম, রশিদ সাহেব শুনতেছেন? সৈয়দুর রশিদ স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আছে তো? জি স্যার। ওরে সর্বনাশ, বলেন তো আমরা যে চ্যাপ্টারটা পড়াইতেছি এই চ্যাপ্টারটা ইকোনমিক্স এর মাইক্রোতে পড়ছেন না ম্যাক্রোতে পড়ছেন? রশিদ, এক রশিদের তো ফাঁসি হয়েছে, তোমার তো হয় নাই, তুমি কথা বলো না কেন? নাই, কাউন্সিলর যুক্ত হন নাই? চলেন আজকের পড়া শুরু করি। আজকে আমাদের ব্রড কোশ্চেনটা আমরা আগে আলোচনা করব, পার্ট সি। যারা যুক্ত হয়েছেন তারা কি তৈয়ার হয়েছেন কিনা পড়াশোনার জন্য? তৈয়ার? জি স্যার। ওকে স্যার। আজকের এই ব্রড কোশ্চেনটা বর্তমান প্রেক্ষাপটে খুব দরকারি এবং আপনাদের ইন্টারভিউর জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি যতটুকু আলোচনা করব, শেয়ার 242 entered the waiting room for this meeting. See waiting room. আপনারা যদি কেউ জবে থেকে থাকেন, he or she is very much lucky. Otherwise, the persons who are searching job,
the job market is very competitive now to some extent, especially the job which are considered as officers rank, that is very competitive. But the clerical job, it's not too much competitive like officer category job. If you have enough support behind you, that is someone ready to make a call for you or throw a phone call for you, you may manage a job which is clerical in nature. You may manage the job, but in case of officer rank, it's difficult to arrange the job over phone. You have to face written exam, you have to face interview board, and after satisfying that board, if Almighty favors you, you will get a job. For that context, I may say the topic that I have decided to discuss today, the steps taken by the government for market economy in Bangladesh, is very important. I don't know many more things regarding this, but some clue I can give you through which you can try to expand your knowledge. তার আগে জানা দরকার, যে কোনো স্টুডেন্ট আনসার করেন, মার্কেট ইকোনমিটা আগে একটু এক্সপ্লেইন করেন, বাকিরা শুনুক। মার্কেট ইকোনমি একটু এক্সপ্লেইন করেন। যে স্বেচ্ছায় করতে চান তাকেই বলা হচ্ছে হোয়াট ইজ মার্কেট ইকোনমি। ছেলেদের থেকে কেউ একজন বললে আমি খুশি হব। আরিফুল ইসলাম সাহেব আছেন লাইনে? পবিত্র কুমার দেরিতে যুক্ত হইছ। কণিকা কিছু বলবেন? আমি কি সবাইকে মিউট করে রাখছি নাকি? মনে তো হয় না। রায়হান তালুকদার অন করেন মাইক্রোফোন। রায়হান তালুকদার আছেন নাকি লাইনে? আরে কেউ কথা বল না। শেষ পর্যন্ত সেই সিনথিয়ার কাছেই যাইতে হইতেছে। সিনথিয়া আছেন লাইনে? সিনথিয়া লাইনে আছে? শুনতেছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি বলেন, মার্কেট ইকোনমির আরেকটা সিনোনিম বলেন দ্রুত। আমি না ভুলে গেছি, মনে নাই। আরে বেটি, পাশে একটা ফ্রি দিলেই হয়। কি হলো? ফ্রি দিলে ফ্রি মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমির সিনোনিম হলো ফ্রি মার্কেট ইকোনমি। হ্যাঁ, কাউন্সিলর ছাড়া কথা বলে আসলে শান্তি নাই। আর সিটি কলেজের কারে তো ফেস টু ফেস ক্লাস হলে চিনতাম, এখন তো বাই নেম চিনি না, এমনি নাম ধরে ডাকতেছি। ফৌজুল হাসান নাকি আছেন লাইনে? ফৌজুল হাসান, কেউ কথা বল না। সন্ধ্যা রোল 10 আছেন লাইনে? নাই। তিশা আছেন নাকি লাইনে? তিশা আক্তার নাই। তাইলে আর কথা বলে লাভ নাই। সি ওয়েটিং রুম, 3 পিপল ওয়েটিং। কই ওয়েটিং ওলারা? তাহলে মার্কেট ইকোনমি কি বলতে পারতেছেন না? মার্কেট ইকোনমি কি যেখানে সরকারি বিধিনিষেধ আছে পার্টিসিপেশনের ব্যাপারে, না যেখানে সরকারি বিধিনিষেধ থেকে মুক্ত? That is, if you want to set up a industry, you are allowed. This is market economy. Or all the components of production, that is capital, equipment, manpower, organization, entrepreneurship, this belongs to government. স্যার, সরকারের নিয়ন্ত্রণ থাকে না যে মার্কেটে, সেটাকেই ফ্রি মার্কেট ইকোনমি বলে। এটা কি ক্যাপিটালিজম না সোশিয়ালিজম? ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম। যাক, একটা আওয়াজ তো দিছেন। কারেক্ট। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কি মিক্সড মার্কেট ইকোনমিতে আছি না ফ্রি মার্কেট ইকোনমিতে আছি? স্যার এখন আমরা মিক্স মার্কেট ইকোনমিতে আছি। খানিকটা আমরা অলমোস্ট ফ্রি মার্কেট ইকোনমি, কারণ গভর্নমেন্টের খুব একটা ইন্টারফিয়ারেন্স নাই। তো এই প্রেক্ষাপটে আজকে আমাদের আলোচনাটা ডিসকাস দ্য স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট ফর মার্কেট ইকোনমি ইন বাংলাদেশ। যদি হাতের কাছে কলম থাকে দুই একটা পয়েন্ট টুকার চেষ্টা করবেন। আমরা আলোচনা শুরু করলাম, অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে।
দেখেন পৃথিবীতে কয়েকটা সংস্থা আছে যে সংস্থাগুলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাণিজ্যগুলো নিয়ন্ত্রণ করে, যে যারা মানে রেগুলেটরি বডি, ইংলিশে বলে রেগুলেটরি বডি, যেমন ওয়ার্ল্ড ব্যাংক একটা রেগুলেটরি বডি, ওরা বিশ্ব বাণিজ্যের হর্তাকর্তাদের মধ্যে একজন। ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই একটা সংস্থা। আইএমএফ ইন্টারন্যাশনাল, আইএমএফ এর পুরোটা বলেন, ইন্টারন্যাশনাল তো বলেই দিলাম। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই তিনটা অর্গানাইজেশন আছে যারা আন্তর্জাতিক সংস্থা এবং পৃথিবীর বিভিন্ন দেশে কয়েকটা দেশ ব্যতীত, সোশিয়ালিজমের কয়েকটা দেশ ব্যতীত বাকি দেশগুলোতে বাণিজ্যের ব্যাপারে এরা নিয়ন্ত্রণ কর্তা। এরা চাইলে কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে। তো এরা যে বিধিনিষেধগুলো আরোপ করে, একটা দেশের গভর্নমেন্টের দায়িত্ব হলো যে কারণে সে বিধিনিষেধগুলো সেগুলোকে ওভারকাম করে বিজনেসের পরিবেশকে সেট আপ করা, কায়েম করা, তৈরি করে দেয়া, তখনই সেটা ফ্রি মার্কেট ইকোনমি হয়। আমাদের দেশের সরকারও এরকম আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংস্থাগুলোর বিভিন্ন চাহিদা পুরো করে কিভাবে আমাদের দেশে শিল্পে সমৃদ্ধ হতে পারে সেই ব্যাপারে কিছু পদক্ষেপ নিছে। সেই পদক্ষেপগুলোই আমাদের আলোচনার বিষয়। আপনাদের কাছে যে বইটা আছে, আমার হাতেও যে বইটা আছে, এই বইটা পড়বেন কিন্তু ভুলে যাবেন, ইচ্ছা করে ভুলে যাবেন। এই বইটাতে এমন কিছু কথা লেখা আছে হাস্যকর। হ্যাঁ, তো প্রথম যে বিষয়টা, সরকার প্রথম যে পদক্ষেপটা নিছে ফ্রি মার্কেট ইকোনমির জন্য, সেটা বাণিজ্য উদারীকরণ নীতি। শুনছেন পয়েন্টটা? বাণিজ্য উদারীকরণ নীতি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার জন্য সরকারি যে কিছু বিধিনিষেধ ছিল, সরকার সেখানে সেই বিধিনিষেধগুলো কমিয়ে সহজ করে দিছে। আপনারা একটা কথা শুনে থাকেন, ওয়ান স্টেপ সার্ভিস। শুনছেন কথাটা? ওয়ান স্টেপ সার্ভিস হসপিটালেও থাকে, বিজনেসেও আছে। ওয়ান স্টেপ সার্ভিস, আপনি একটা পয়েন্টে সব ধরনের সেবা পাবেন। তো বাংলাদেশ সরকারও এরকম বিধিনিষেধ, আমদানির উপর কিছু নিষেধাজ্ঞা ছিল, রপ্তানির উপর নিষেধাজ্ঞা ছিল। সরকার এই নিষেধাজ্ঞাগুলো কমিয়ে বাণিজ্য উদারীকরণ করছে। नहीं, मैं हेलीकॉप्टर नहीं। তো এটা হলো সরকারের একটা পলিসি। 1991 পর্যন্ত যে পরিমাণ নিষেধাজ্ঞা ছিল, পরবর্তীতে সেই নিষেধাজ্ঞাগুলো কমিয়ে সরকার বাণিজ্য উদারীকরণ করছে। যেমন এক্সপোর্টের বেলায় কিছু কিছু নিষেধাজ্ঞা ছিল, যে এই পণ্য এক্সপোর্ট করা যাবে না। ইম্পোর্টের বেলায় কিছু কিছু নিষেধাজ্ঞা ছিল, এই পণ্য ইম্পোর্ট করা যাবে না। সেই ইম্পোর্টের লিস্টটা কমায় দিছে। এক্সপোর্ট করা যাবে না যে লিস্ট ছিল সেটাকে স্কুইজড করছে, অর্থাৎ বেশি এক্সপোর্ট করতে পারবেন, প্রোডাকশনের জন্য বেশি ইম্পোর্ট করতে পারবেন। এই লিবারালাইজেশন, আরেকটা ইংরেজি ভালো শব্দ হলো লিবারালাইজেশন, ট্রেড লিবারালাইজেশন। সরকার এই বাণিজ্য উদারীকরণ করছে। এর ফলে কি হয়েছে? দেশে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবসা করার জন্য আসছে। আরেকটা পয়েন্ট আসবে এটার সাথে রিলেটেড। যেমন দেখেন, জাপানের ইন্ডাস্ট্রি গুলা বাংলাদেশে এখন ম্যানুফ্যাকচার করতে চাচ্ছে, ইন্ডিয়ার থেকে কিছু মাইগ্রেট করে বাংলাদেশে আসতে চাচ্ছে। তারপরে মিডল ইস্টের যে সমস্ত দেশগুলো আছে তারাও বাংলাদেশে বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করতে যাচ্ছে। কখন? যখন সরকার এই ফ্যাসিলিটিস গুলো দিছে। আজকে আমাদের আলোচনার এইটাই টপিক। তাহলে সরকার কি করছে? যে বাণিজ্যের যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাগুলো, যে কন্ট্রোল মেকানিজম ছিল, সরকার সেগুলোকে শিথিল করছে। সেই ট্রেড ব্যারিয়ার গুলো উইথড্র করছে। ফলে সরকারের পক্ষ হয়ে এই পদক্ষেপ নেয়ার ফলে বাংলাদেশ শিল্পে অগ্রসর হয়েছে। এটা কিন্তু জব সেক্টরের একটা প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট। আপনারা শুনে থাকবেন,
মেবি যদি পত্রিকা পড়েন মনোযোগ দিয়ে তাইলে এই বিষয়গুলো চোখে আসবে, নজরে আসবে। সেটা হচ্ছে এই বিশ্ব মন্দায়, করোনায় বিশ্ব মন্দার পর বাংলাদেশের জন্য কিছু সুযোগ সৃষ্টি হয়েছে। ইউরোপের কিছু বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি, অন্যান্য বিষয় দ্রব্য এবং কিছু ক্ষেত্রে সেবাও এক্সপোর্ট করার সুযোগ আসছে। চায়না বেসড যারা ছিল, চায়নাকে সন্দেহ করা হয় যে এই করোনার জন্য চায়না দায়ী মূলত। তো চায়নাতে যারা ইনভেস্ট করছিল তারা এখন চায়নার থেকে মুখ ফেরায় নিয়ে বাংলাদেশের দিকে আসতে চাচ্ছে। আপনারা জানবেন এরই মধ্যে ভিয়েতনামে হিউজ ইনভেস্টমেন্ট হয়েই গেছে অলরেডি। ভিয়েতনাম, হ্যাঁ, ওরা ভীষণ ভীষণ চালাকি করছে, যেটা আমাদের সরকার হয়তো পারে নাই বা কেউ ওইভাবে সরকারকে গাইড করতে পারে নাই। এখন ভিয়েতনাম করছে, ওইটা শোনার পর আমরা জানলাম। যেমন ভিয়েতনাম কি করছে, পিপিই তৈরি করে আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন দেশগুলাতে ওরা ফ্রি দিয়ে দিছে। পিপিই মাস্ক, উন্নত মানের মাস্ক ওরা তৈরি করে এই উন্নত দেশগুলাতে দিছে যেখানে করোনা ভয়াবহ আকার ধারণ করছে। স্বাভাবিকভাবে আপনি যখন কাউকে কিছু খাওয়াবেন, গিফট দিবেন, তার একটা মরাল অব্লিগেশন হয়ে যায় আপনাকে সাপোর্ট করা। ঘুষ না, ঘুষ ভিন্ন জিনিস। তো ভিয়েতনাম এই কাজটা করছে যে এই ক্রান্তিকালে ওরা বিভিন্ন দেশে লক্ষ লক্ষ পিপিই এবং মাস্ক তৈরি করে, ওদের যেহেতু গার্মেন্টস সেক্টরটা বাংলাদেশের মতো খুব গ্রোয়িং সেক্টর, একটা ইমার্জিং সেক্টর, ওইখান থেকে ওরা ফ্রি সাপ্লাই দিছে। এখন যে দেশগুলোতে ওরা এই কাজগুলো করছে ওই দেশগুলো তাদের কমার্শিয়াল যে ভিউ সেটা ভিয়েতনামের দিকে ঝুঁকায় দিছে, যে ওকে ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করার চেষ্টা করো। ট্রেড লিবারালাইজেশন নিয়ে আমরা কথা বললাম। সেকেন্ড, বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিছে ফ্রি মার্কেট ইকোনমি বা মার্কেট ইকোনমির জন্য, সেটা হচ্ছে ইপিজেড প্রতিষ্ঠা করছে। ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। সিটি কলেজ থেকে গ্রিন রোডের দিকে একটু যাবেন, হাতের বামে দেখবেন লেখা আছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই কি হসপিটাল যেন, ল্যাবাইডের পরে কি একটা সমরিতা নাকি কি একটা হসপিটাল আছে, ওটার পরেই এই অফিসটা। ওইখানে প্রধানমন্ত্রী কোনোদিন বসে না। এটা হলো ইপিজেড সংক্রান্ত প্রাইম মিনিস্টারের একটা অফিস। প্রাইম মিনিস্টার এই ইপিজেড সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যখন কথা বলেন তখন উনি এই ব্যবসা, সম্ভবত অফিসটার নাম ব্যবসা, এই অফিসের সাথে উনি ডিল করেন। এই যে ইপিজেড, এটা সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা আছে আমার বিশ্বাস। এক্সপোর্ট প্রসেসিং জোনগুলাতে কি হয়েছে, দেশি এবং বিদেশি অর্থাৎ আন্তর্জাতিক এবং লোকাল উভয় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সরকারিভাবে প্লট বরাদ্দ করা হয়। At the same time, government is trying to ensure uninterrupted supply of electricity, gas, and water. Why? The investor will be interested to invest in this zone. At the same time, government ensured them, government has promised with that investors that you can take away the profit from Bangladesh to your own country. At the same time, you are allowed to transfer your capital at any time to your country, anywhere, elsewhere you like. বাংলাদেশ সরকার তাদেরকে নিশ্চয়তা দিছে যে তুমি প্রফিটটা নিয়ে যেতে পারবা তোমার দেশে। কোনো কোনো দেশ পৃথিবীর এমন আছে যেখানে আপনি আর্ন করলে নিজের দেশে আনতে পারবেন না, ওইখানেই ইউ হ্যাভ টু কনজিউম। তো গভর্নমেন্ট এই যে একটা সুযোগ দিছে যে তোমার প্রফিটটা তুমি বিনা বাধায় তোমার দেশে নিয়ে যেতে পারবা। যদি তুমি মনে করো আমার দেশে ব্যবসা করবা না, তোমার ক্যাপিটালটাও তুমি নিয়ে যেতে পারবা উইদাউট ইন্টারাপশন, আনইন্টারাপ্টেডলি। তো এতে কি হবে, যারা ইনভেস্টর আছে পৃথিবীর বিভিন্ন দেশে তারা ইন্টারেস্টেড হবে যে যে কোনো সময় আমি চাইলেই চলে আসতে পারবো, আমার প্রফিট নিয়ে আসতে পারবো। তো এই যে কিছু নীতিমালা গ্রহণ করছে, এটা নির্দিষ্ট এরিয়ায়, অল ওভার দ্য কান্ট্রি না, নির্দিষ্ট এরিয়ায়। যেমন আপনি জানেন সাভারে ইপিজেড আছে, চাঁদপুরে ইপিজেড আছে, যশোরে ইপিজেড আছে, বাংলাদেশে বেশ প্রায় 16-17টা ইপিজেড এর মতো আছে। এই ইপিজেড গুলোতে যখন আপনি ইনভেস্ট করবেন, সরকার আপনাকে 1 নাম্বার আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি সাপ্লাই করার চেষ্টা করে, গ্যাস সাপ্লাই করার চেষ্টা করে, পানি দেওয়ার চেষ্টা করে। ইপিজেড গুলাতে কিছু শ্রমিকদের বিশেষ নিয়ম নীতি মানতে বাধ্য করা হয় যাতে যখন তখন বিশৃঙ্খলা সৃষ্টি করে ডিসপিউট তৈরি করতে না পারে।
এইটা হলো সেকেন্ড স্টেপ। থার্ড যে স্টেপটা সরকার নিছে সেটা হলো প্রাইভেট ইনভেস্টমেন্টকে সরকার উৎসাহিত করছে। যেমন 1973-তে সরকার বেসরকারি খাতে বিনিয়োগের একটা সিলিং বলে দিছে, হাউ মাচ ইউ ক্যান ইনভেস্ট ইন ইউর কান্ট্রি, 25 লাখ অনলি। 1973 সালের দিকে সরকারি ভাবে বলা ছিল যে আপনি ব্যক্তিগত উদ্যোগে 25 লাখ টাকার বেশি বিনিয়োগ করতে পারবেন না। একটা মিল ফ্যাক্টরি যদি করেন সর্বোচ্চ 25 লাখ টাকার করতে পারবেন। ইন দ্য ইয়ার অফ 1978, 5 বছর পার হয়ে যাওয়ার পর সরকার সেই ব্যারিয়ারটা, এই যে 25 লাখ টাকার একটা ব্যারিয়ার, এই ব্যারিয়ারটা টোটালি উইথড্র করছে। যত কোটি খুশি আপনি বিনিয়োগ করতে পারবেন। এই যে একটা পদক্ষেপ, হ্যাঁ, বাণিজ্য উদারীকরণ করার জন্য, যে আপনার টাকা আছে যত খুশি আপনি ইনভেস্ট করেন। হ্যাঁ, তো এইরকম কিছু পদক্ষেপ নিছে। এতে কি হয়েছে যে সীমাবদ্ধ যখন রাখবে তখন মানুষ একটা ইন্ডাস্ট্রি করতে লাগবে 500 কোটি টাকা, সরকার বলছে না তুমি 20 কোটি টাকা বিনিয়োগ করতে পারবা, তাহলে বাকি 480 কোটি টাকা সরকার বিনিয়োগ করবে। তাহলে কি হলো, সরকারের এবং ব্যক্তি মালিকানাধীন পিপি, পাবলিক প্রাইভেট পার্টিসিপেশন, ওইটার থেকে সরকার বের হয়ে আসছে যে না যত খুশি তুমি ইনভেস্ট করো। এখনকার সময়ে তো বিষয়টা একটু ভিন্ন, কারণ ছোটখাটো একটা টেক্সটাইল মিল করতেও কয়েকশো কোটি টাকা লাগে, একটা মেডিসিনের ফ্যাক্টরি করতে গেলে 1000-1200 কোটি টাকা লাগে। তো সিলিং বড় হয়ে গেছে। তো এই তৃতীয় পদক্ষেপ কি করছে, যে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে যে লিমিটেশন ছিল সরকার সে লিমিটেশনটাকে উইথড্র করছে। উইথড্র করাতে কি হয়েছে, বড় ধরনের বিনিয়োগ আসার সুযোগ সৃষ্টি হয়েছে। চতুর্থ যে পদক্ষেপটা নিছে, একসময় স্বাধীনতার পর বেশিরভাগ মিল ফ্যাক্টরিগুলো সরকারিকরণ করা হয়। তো সরকারিকরণ করা হওয়ার ফলে যে প্রবলেমগুলো হওয়ার কথা স্বাভাবিকভাবে সেটা হয়েছে। যেমন আপনারা বিভিন্ন কলেজ থেকে সিটি কলেজে আসছেন, আপনারা নিজেরাই বুঝেন কেন আসছেন। আমার ধারণা যে সরকারি কলেজ থেকে যারা আসছেন তারা ওইখানে ভালো ক্লাস পান নাই, ভালো এনভায়রনমেন্ট পান নাই, বা ক্লাস পাইলেও ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস ভালো পান নাই। তো আপনি সিটি কলেজে এসে দেখছেন পড়াশোনার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই ফ্যাসিলিটিসটা অ্যাভেইলেবল। টিচার অলমোস্ট সবাই কোয়ালিফাইড, অত্যন্ত ভালো শিক্ষক, প্লাস টাইমলি ক্লাস হয়, শিক্ষককে খুঁজে বেড়াইতে হয় না। পরীক্ষার সুযোগ আপনি পান নাই করোনার কারণে, বাট আপনি দেখতেন যে এখানে পরীক্ষার সিস্টেমও যথেষ্ট ভালো, রেজাল্টের সিস্টেম ভালো। পরীক্ষা হওয়ার পরে কবে রেজাল্ট হবে এরকম না, একটা টাইম লিমিট থাকে 15 দিন, সিটি কলেজের নিয়ম 15 দিনের মধ্যে আপনাকে রেজাল্ট বুঝিয়ে দিতে হবে, খাতা দিয়ে দেওয়ারও বিধান আছে। এই যে প্রাইভেট সেক্টর হওয়ার কারণে সিটি কলেজ আপনার পিছনে যে সুযোগ দিচ্ছে, যে এফোর্ট দিচ্ছে, যে লেবার দিচ্ছে, শিক্ষকদেরকে যে খাটাচ্ছে, এটাই আপনাকে বাইরের থেকে সিটি কলেজে আসতে আগ্রহী করছে। তো এজন্য বিজনেসের ক্ষেত্রেও সেম কেস। যখন আপনি দেখবেন একজন ব্যবসায়ী হিসেবে যে আমার বিনিয়োগ করলে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, তখন আপনি কি করবেন, বিনিয়োগ করতে ইন্টারেস্টেড হবেন। তো সরকার দেখছে যে সরকারি যে মিল ফ্যাক্টরি গুলো আছে সেই মিল ফ্যাক্টরি গুলো ভালো চলছে না, তখন সরকার কি করছে, বলছে এগুলা প্রাইভেটে ছেড়ে দাও। তো আস্তে আস্তে সেগুলো, এই বস্ত্র খাতটা যেমন ছিল, পাট খাতটা ছিল, ব্যাংকিং সেক্টরটা ছিল, ইন্স্যুরেন্স গুলো ছিল, এগুলো সব সরকারের কবজায় ছিল। সরকার এগুলো ছাড়তে লিমিটেড কিছু রেখে সবই ছেড়ে দিছে। আপনি দেখেন বাংলাদেশে এখন 56-57টা ব্যাংক আছে, একসময় মাত্র 2-3টা ব্যাংক ছিল, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, 4টা ব্যাংক ছিল। এরপরে আস্তে আস্তে পূবালী ব্যাংকও ছিল। এরপরে আস্তে আস্তে ব্যাংক বাড়তে অনেক ব্যাংক হয়ে গেছে। তো এরকম বেসরকারি বিনিয়োগের খাতকে অনেক উন্মুক্ত করে দিছে। আদমজি পাটকলের কথাই আপনি দেখেন যে পাকিস্তান পিরিয়ডে পুরা বিশ্বে সবচেয়ে বড় পাটকল ছিল আদমজি পাটকল। তো এক পর্যায়ে যখন দেশ স্বাধীন হলো, তো আদমজি পাটকল সরকারের কবজায় চলে আসলো, সরকারি মিল ছিল। তো সরকার যখন দেখলো যে এটা আর লাভজনক খাত থাকলো না, বাস ক্লোজ করে দেওয়ার আগেও সরকার চেষ্টা করছে চালাইতে, তো ক্লোজ করে দিল। এই যে সুযোগ সৃষ্টি হলো, হ্যাঁ, বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়াতে ছোট ফ্যাক্টরি গুলোর রাস্তাটা ওপেন হয়ে গেল। তাহলে এই বেসরকারীকরণ সরকার একটা পদক্ষেপ নিছে। চতুর্থ এবং গুরুত্বপূর্ণ আরেকটা পদক্ষেপ সরকার নিছে, সেটা হচ্ছে পঞ্চম, ব্যাংকিং খাতকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনি সোনালী ব্যাংকে যান, একটা কাজ করতে আপনার যে সময় লাগবে, আপনি সাউথ ইস্ট ব্যাংকে যান,
প্রিমিয়ার ব্যাংকে যান, ঢাকা ব্যাংকে যান, ন্যাশনাল ব্যাংকে যান, আইএফএসসি ব্যাংকে যান, হ্যাঁ, এরকম যে প্রাইভেট সেক্টরের যে ডাইনামিক ব্যাংকগুলো আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যান, আপনার একটা লোন যদি স্যাংশন হয়ে যায়, প্রজেক্ট প্রোফাইল যদি ব্যাংকের যে বডি আছে, বোর্ড অফ ডিরেক্টরস আছে, তারা যদি পছন্দ করে, আপনার লোন স্যাংশন হয়ে হাতে আসতে হয়তো কয়েক মাসের ব্যাপার, কয়েক মাস। বাট ইন কেস অফ গভর্নমেন্ট ব্যাংক, আপনি আজকে লোনের অ্যাপ্লিকেশন করছেন, কোন সালে পাবেন আপনি নিজেও জানবেন না। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব একটা মন্তব্য করছিল যে হাউস বিল্ডিং ফাইন্যান্স থেকে যে লোন নিয়ে বাড়ি করছে, সে যে আদৌ লোন শোধ করতে পারবে তার জীবনে, তার ছেলের জীবনে, ইভেন তার নাতির জীবনে কোনো সম্ভাবনা নেই। কারণ সরকারি প্রক্রিয়া লেন্দি প্রক্রিয়া। তো সরকার কি করছে, আপনার এই ব্যাংকিং সেক্টরটা ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য, ফ্রি মার্কেট ইকোনমিটাকে স্ট্যাবিলাইজ করার জন্য, মজবুত করার জন্য ব্যাংকিং সেক্টর, পুঁজি যেখান থেকে আসবে সেই ব্যাংকিং সেক্টরটাকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দিছে। ইভেন সরকারি যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকেরও একটা সার্টেন পার্সেন্টেজ অফ শেয়ার মার্কেটে ছেড়ে দিছে, মেবি আপনারা জানেন। পরের পয়েন্ট, সরকার কিছু সংরক্ষিত খাত রাখছিল, সেই খাতগুলোকেও এখন বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এর বাস্তব উদাহরণ হলো বিদ্যুৎ। সরকারি কিন্তু সেবা খাতের সবচেয়ে বড় খাতটা হলো বিদ্যুৎ, গ্যাস। হ্যাঁ, তিতাসের সামনে কিন্তু লিমিটেড লেখা আছে, খেয়াল করে দেখবেন, তিতাস কোম্পানি লিমিটেড। তো সাধারণ বীমা কর্পোরেশন সরকারি, সোনালী ব্যাংক এখন লিমিটেড হয়ে গেছে। তো তিতাস গ্যাসও লিমিটেড, কেন? এটার প্রাইভেট সেক্টরে আছে। তো এরকম সেবার যে খাতগুলো, এই খাতগুলো সংরক্ষিত খাত ছিল, সরকার কিছু কিছু নিজের কাছে রেখে বাকিগুলো প্রাইভেটে ছেড়ে দিছে। ওয়ান্স আপন এ টাইম ইউ উইল সি ঢাকা মেডিকেল, ইট উইল বি অলসো মেবি প্রাইভেটাইজড। হ্যাঁ, তো সরকার চাই এইরকম প্রাইভেট সেক্টরে যখন সেবার খাতগুলো ছেড়ে দিছে, তো বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে। যেমন দেখেন মিডল ইস্টের যারা আছে, শেখরা, বড় বড় শেখ, হিউজ টাকার মালিক, ওরা কিন্তু আমাদের এই সেবা খাতে ইনভেস্ট করতে চায়। আপনারা জানেন বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলা হিউজ ব্যবসা করতেছে। একসময় 5টা কোম্পানি হয়ে গেছিল, ছোট 2টা কোম্পানি বোধহয় বন্ধ হয়ে গেছে, একটা সম্ভবত রবি আর একটা সিটি সেল বন্ধ হয়ে গেছে। গ্রামীণ টিকে আছে, হ্যাঁ, বাংলা লিঙ্ক টিকে আছে। কেন? ওরা প্রাইভেট সেক্টরের সুযোগগুলো নিচ্ছে। ওদের ক্যাপিটাল হিউজ, ওদের ম্যান পাওয়ার হিউজ, ওদের মেশিনারি লেটেস্ট, দে ক্যান ডু দ্য বিজনেস, গভর্নমেন্ট কোনো ইন্টারফেয়ার করে না। এই যে কয়েকটা বিষয় বললাম, এই বিষয়ের বাইরেও আপনি বিভিন্ন জার্নাল পড়লে অনেকগুলো পয়েন্ট পাবেন। হ্যাঁ, তো আমাদের মূল আলোচনা আজকে এইটাই ছিল আমার, যে আপনাদেরকে এই সমস্ত প্র্যাকটিক্যাল বিষয়গুলোতে যখন ইয়ে করা হবে, ভাইভা বোর্ডে ধরা হবে, আশা করি আপনারা 2-4 কথা অন্তত বলতে পারবেন যদি আমার আলোচনা ভালো করে শুনে থাকেন। প্রথম পদক্ষেপটা সরকার কি নিছে? বাণিজ্য উদারীকরণ, সরকার নীতিমালায় পরিবর্তন আনছে। দ্বিতীয় পদক্ষেপটা কি নিছে? সরকার ইপিজেড তৈরি করছে, বিভিন্ন ইপিজেড। হ্যাঁ, বিভিন্ন এলাকায় সরকারের, আপনারা ইনকাম ট্যাক্সে কিন্তু পড়ে আসছেন, হয়তো ভুলে গেছেন, হয়তো আবার অনেকে হয়তো মনেও রাখছেন, কর রেয়াত পড়ে আসছেন। আর কি করছে সরকার? বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য সরকারি খাতগুলাকে ছোট করে আনছে। তারপরে ব্যাংকিং সেক্টরকে বেসরকারি খাতে ছেড়ে দিছে। সরকারের নিজস্ব কিছু ইন্ডাস্ট্রি ছিল, সেগুলোও বেসরকারীকরণ করে দিছে। আর সর্বশেষ যেটা আমরা বলছি, সংরক্ষিত খাতগুলোতে বিনিয়োগ করার সুযোগ করে দিছে। হ্যাঁ, যেমন বিদ্যুৎ সংরক্ষিত খাত ছিল, হ্যাঁ, স্বাস্থ্য সেবা সংরক্ষিত খাত ছিল। হ্যাঁ, আজ থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ, এখন চলে 2020, অলমোস্ট আমরা 50 বছর প্রায় হয়ে আসছে। আপনি চিন্তা করে দেখেন, বেশি যাওয়া লাগবে না, 25 বছর পিছনে যান, ল্যাবাইট ছিল না, পপুলার ছিল না, হ্যাঁ, আনোয়ার খান মেডিকেল কলেজ ছিল না, মেডিনোভা ছিল না। কেন? কারণ ওই সময় সরকার এগুলার অনুমতি দেয় নাই। আপনাকে কোথায় যাইতে হইতো? বিভিন্ন জেলা শহরের সরকারি হাসপাতালগুলাতে। সরকার এই সেবা খাতগুলাতে উন্মুক্ত করে দিছে। উন্মুক্ত করে দিছে। প্রশ্ন থাকলে করেন, আমি যেটা আলোচনা করার সেটা আলোচনা করছি, প্রশ্ন থাকলে করেন। স্যার স্ক্রিন শেয়ার করা যেত না? জি স্যার, ভালো হতো। জি স্যার স্ক্রিন শেয়ার করলে ভালো হতো। আমি তো এই জিনিসটা বুঝি না, আমি আমার ক্লাসটা নিতে জানি। এটা কি মানে স্যার অন্য স্যার স্যার আর কি ওই যে বইয়ে যেটা পড়ায় না, হ্যাঁ, সেটা হচ্ছে স্ক্রিনেও শো করে আর স্যারদেরও শো করে। ও
আচ্ছা, হয়তো ওইটা একটা ভালো টেকনিক। আর আমি যেটা বিশ্বাস করি সেটাতে হয়তো ভুল আছে, আমি স্বীকার করে নিচ্ছি, নিয়েই বলতেছি। আমি যখন এগুলা দিব না তখন আপনি কিন্তু ক্লাসের প্রতি অ্যাটেনটিভ হবেন। আর যদি আমি ওই পয়েন্ট গুলা তুলে দিই, ইউ উইল লুজ দ্য অ্যাট্রাকশন। ক্লাসের প্রতি আপনার আকর্ষণ থাকবে না। এগুলো বইয়ে লেখা আছে, কালামের বইয়ে লেখা আছে, কিন্তু আমি নিষেধ করছি যে ওটা পড়েন না, আর পড়লে ভুলে যায়। কারণ এমন সব লাইন লেখা আছে যে সকালবেলা আমি এই বই যখন পড়ছি তখন হাসছি। 40% থেকে কমিয়ে 60% করা হয়েছে। কি বলেন, ঠিক আছে কিনা কথাটা? একটা মাস্টার্স এর লেভেলের বইতে লেখা আছে 40% থেকে কমিয়ে 60% করা হয়েছে। ঠিক আছে না কথা? এরকম কথাবার্তা যদি বইতে থাকে, এই বই পড়া উচিত কিনা? এখন পড়াবো কোত্থেকে? এই জন্যই বললাম যে আপনারা এর উপর বিভিন্ন জার্নাল আছে, রিসার্চ পেপার আছে। এই যে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, শুনছেন নাম? সেন্টার ফর পলিসি ডায়ালগ। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ। হ্যাঁ, ডক্টর মুস্তাফিজুর রহমান, এখন ওখানকার ফেলো। ওনাদের অনেক জার্নাল পাবেন অনলাইনে, ওই জার্নালে ঢুকে পড়েন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আল্লাহ রে, স্যার বলেন। স্যার এইভাবে যদি ক্যাপিটালাইজ মার্কেট গ্রোথ করে, স্যার ক্যাপিটালাইজ মার্কেট গুলো গ্রোথ করলে স্যার যে প্রবলেম গুলো ফেস করতে হবে জেনারেল পাবলিকের, সেই পাবলিক অফারিং এ স্যার, সেগুলোর ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। স্যার, আমরা মেবি আগের একটা ক্লাসে আমরা এই বিষয়গুলো, ডিসঅ্যাডভান্টেজেস অফ ফ্রি মার্কেট ইকোনমি, ওইখানে এই জিনিসগুলো আলোচনা করছিলাম। তারপরে দুই একটা পয়েন্ট আমি বলি, যেহেতু আপনি উত্থাপন করছেন বিষয়টা। আরো দুইটা জিনিস আলোচনা করা লাগবে, একটা হলো ডিওপসনি আর একটা হলো মনোপসনি। যখন গভর্নমেন্ট এই ফ্রি মার্কেট ইকোনমির দিকে ঝুঁকবে, তখন কিন্তু ভোক্তার স্বার্থ সংরক্ষিত হবে না। শুনছেন কথাটা? ভোক্তা স্বার্থ সংরক্ষিত হবে না। খেয়াল করে দেখেন, আপনি আপনার বন্ধু দুইজনেই যখন একটা কম্পিটিশন শুরু করছেন, দৌড় প্রতিযোগিতা, 100 মিটারের দৌড় প্রতিযোগিতা, আপনি কি আপনার বন্ধুর স্বার্থ দেখবেন, না আপনি দৌড়ের চ্যাম্পিয়ন প্রাইজটা, ফার্স্ট প্রাইজটা নেওয়ার চেষ্টা করবেন? কোনটা করবেন? স্যার নিজের স্বার্থই তো দেখবে স্যার। তাহলে আপনি যখন দৌড় দিচ্ছেন, আপনার বন্ধু আপনার লেনে চলে আসছে, কাছাকাছি চলে আসছে, আপনি আপনার পায়ে বাড়ি লেগে পড়ে গেছে, আপনি কি দৌড়টা কন্টিনিউ করবেন, না দৌড় বন্ধ করে মানবিক কারণে তাকে উঠানোর চেষ্টা করবেন? কন্টিনিউ করবেন। অর্থাৎ ফ্রি মার্কেট ইকোনমিতে যেহেতু আপনি প্রাইভেট ইনভেস্টমেন্ট করছেন, আপনি চাইবেন আপনার প্রফিট ম্যাক্সিমাইজ করতে, ঠিক আছে না? তাহলে এর ফলে অন্যের কি ক্ষতি হয়েছে আপনি এটা বদার করবেন না। তাহলে তো একটা অসুবিধা। আরো কিছু শুনেন, সেখানে মালিক কর্মচারীদেরকে শোষণ করবে, না কর্মচারী মালিককে শোষণ করবে? কি মনে হয়? আপনার প্রফিট ম্যাক্সিমাইজ করতে গিয়ে আপনি কি আপনার কর্মচারীকে বেশি বেতন দিবেন, না চেষ্টা করবেন কম বেতন দিয়ে বেশি খাটানোর জন্য? কম বেতন দিয়ে বেশি খাটানোর জন্য স্যার। তাহলে কর্মচারী শোষিত হইল কিনা? স্যার মালিক কর্মীদেরকে শোষণ করবে। আচ্ছা, দুইটা অসুবিধা পাইলেন। তৃতীয় অসুবিধা, ব্যক্তি খাতে বিনিয়োগ যখন বাড়বে, তখন সামাজিক যে ভারসাম্য সেটা নষ্ট হবে। যেমন মনে করেন, ইট খোলার তো চিনেন, ইট বানায় যে ইট খোলা, চাষের জমিগুলোতে ইট খোলা বানাইতেছে না? রেসপন্স করেন, সময় তো অল্প। ইটের ভাটা। ইটের ভাটা, রাইট স্যার, ইটের ভাটা। আপনি যখন ইট ভাটা বানাচ্ছেন, আরেকজনের যে ধানি জমি নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কি আপনার প্রফিটের কারণে ওই ধানি জমির কথা ভাববেন, না আপনার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবেন? স্যার প্রফিট ম্যাক্সিমাইজ করার। তাহলে সামাজিক ভারসাম্যটা, ওইখানে যে বিভিন্ন ডিজিজ দেখা দিতেছে, হ্যাঁ, ধোয়ার কারণে হাঁচি কাশি, আপনার গ্রিন অ্যাকাউন্টিং শিখে নেবেন। গ্রিন অ্যাকাউন্টিং কি শিখবেন? আমার প্রশ্ন করবেন না, আমি ক্লু দিয়ে দিছি। গ্রিন অ্যাকাউন্টিং শিখবেন, সোশ্যাল অ্যাকাউন্টিং শিখবেন। এই যে ইটভাটা হওয়ার কারণে ওই এলাকায় নানাবিধ সমস্যা শুরু হয়েছে, আপনি কিন্তু এটা পরোয়া করতেছেন। আপনি এসি গাড়িতে করে ভাটায় গেছেন, দেখছেন প্রোডাকশন হচ্ছে কিনা, সবাই কাজ করতেছে কিনা, আপনি হিসাব কিতাব নিয়ে চলে আসলেন। আপনি মতিঝিলে বসে অফিস করতেছেন, ওইদিকে কিন্তু গ্রামের মানুষের অবস্থা খারাপ, স্কিন ডিজিজ শুরু হয়ে গেছে, কাশি শুরু হয়ে গেছে, ব্রঙ্কাইটিস দেখা দিছে। আপনি বদার করবেন না, এই জাতীয় প্রবলেম গুলো হবে। আর বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর কারণে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো পড়ে যাবে, একদম পড়ে যাবে। যেমন বট গাছের নিচে আম গাছের চারা হয় না, আপেল গাছের চারা হয় না, আঙ্গুর গাছ হয় না, এরকম অবস্থা হবে। আপনি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ইনভেস্টর আসছে, যেমন দাইউ একটা কোম্পানি, মিৎসুবিশি একটা কোম্পানি, ওরা যখন আসবে,
ওই দায়ু যে সমস্ত জিনিস তৈরি করে বাংলাদেশি যদি কোনো ম্যানুফ্যাকচারার থাকে সে কি আর টিকবে ওর সাথে কম্পিটিশন করে? না আপনি দেখেন ওয়ালটনের মোটরসাইকেল মাইর খেয়ে গেছে কেন? বাংলাদেশে হোন্ডা কোম্পানি চলে আসছে, জাপানি হোন্ডা কোম্পানি মুন্সিগঞ্জে ফ্যাক্টরি করছে, দারুণ মোটরসাইকেল বানাইতেছে, খুব কম দামে দিচ্ছে। ওয়ালটন ব্যবসা গুটাই ফেলছে অলরেডি, সরে আসতেছে, রানার মাইর খেয়ে যাচ্ছে। যদিও রানারের মার্কেট শেয়ার এখনো 38%, কিন্তু ওরা তো দুইজনে মিলেই ব্যবসা করতে পারতো বাংলাদেশে। তো হোন্ডা আসার কারণে, হিরো থাকার কারণে মাইর খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এই সমস্যাগুলো হবে। আর কোনো প্রশ্ন থাকলে দ্রুত করেন, উই আর অ্যাবাউট টু ফিনিশ। আমাদের 3 মিনিট 38 সেকেন্ড বাকি আছে আমার হাতে। আমরা দুইটা জিনিস আগে বুঝাই নিই। ডুওপসনি পার্ট 8 দুইটা কোশ্চেন আছে। মনোপলিস্টিক গতদিন আমি যেটা বুঝাইছিলাম সেখানে একটু সংযোগ করতে হবে। মনোপলি হলো যেখানে একজন সাপ্লায়ার, পারচেজার বা বায়ার অনেক, তাই না? এটা হলো মনোপলি। আর মনোপলিস্টিক হলো যেখানে একটা পণ্যের বিকল্প কিছু পণ্যও থাকবে, যেমন লাক্স সাবান। যদি লিভার ব্রাদার্স এর এই লাক্স সাবান ছাড়া মার্কেটে আর কোনো বডি সোপ না থাকতো তখন সেটা হয়তো মনোপলি। কথা বুঝে আসছে কিনা রেসপন্স করেন। জি স্যার। এখন যদি লাক্সের পাশে স্কয়ার কোম্পানির মেরিল সাবান আছে না, মার্কেটে পাওয়া যায় কিনা? মেরিল, আচ্ছা, ইত্যাদি স্পন্সর করে কারা? তিব্বত কোম্পানি না? ইত্যাদি স্পন্সর করে, ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠান তিব্বত কোম্পানি। তিব্বতেরও কেয়া কসমেটিক্স, কেয়া কসমেটিক্স এর গায়ে দেয়ার বডি সোপ আছে না? আছে বোধহয়, হ্যাঁ, তিব্বত সাবান সম্ভবত। তাহলে এই যে লাক্সের কিছু অল্টারনেটিভ সাবান আছে, এইটাকে বলা হয় মনোপলিস্টিক। যদি অল্টারনেটিভ না থাকে তাহলে সেটা মনোপলি, একজনই সাপ্লাই দেয়, বায়ার অনেক, মনোপলি। আর যখন অল্টারনেটিভ প্রোডাক্ট আছে কিন্তু খুব বেশি সংখ্যায় না, অল্প, আপনি কয়টা বডি শপের নাম বলতে পারবেন বাংলাদেশে? 3-4টা। এই যে খুব মানে মার্কেট হলো 16 কোটি লোকের মার্কেট বডি শপের, কিন্তু সাপ্লায়ার মাত্র 3-4 জন, এটাকে বলা হয় মনোপলিস্টিক মার্কেট। আশা করি বুঝছেন। আমি যেহেতু শেষ পর্যায়ে আর সুযোগ দিচ্ছি না আপনাদের কথা বলার। ডুওপসনি, ডুওপসনি হলো যেখানে দুইজন ক্রেতা, সাপ্লায়ার অনেক। আর ডুওপলি হলো যেখানে দুইজন সাপ্লায়ার, ক্রেতা অনেক, সেটা হলো ডুওপলি। আর ডুওপসনি হলো যেখানে ক্রেতা দুইজন, উল্টাটা, ক্রেতা দুইজন সাপ্লায়ার অনেক, এটাকে বলা হয় ডুওপসনি মার্কেট। যেখানে ক্রেতা দুইজন সাপ্লায়ার অনেক, ডুওপসনি মার্কেট। মনোপসনি যেখানে ক্রেতা একজন, মনোপলি, মনোপলিস্টিক, মনোপসনি, 3 জিনিস। প্যাচ লাগাবেন না। আমার মতো কোনো গাউরা টিচার যদি চাকরির ভাইভায় বসে তাহলে কিন্তু কান্নাকাটি করতে হইব। মনোপসনি হচ্ছে যেখানে ক্রেতা একজন, আর মনোপলি হচ্ছে যেখানে সাপ্লায়ার একজন। পার্থক্য বুঝে নিবেন। মনোপলি হচ্ছে যেখানে সাপ্লায়ার একজন, ক্রেতা অসংখ্য। মনোপলিস্টিক হচ্ছে যেখানে সাপ্লায়ার কয়েকজন কিন্তু অসংখ্য না, ক্রেতা অনেক। আর মনোপসনি হচ্ছে যেখানে ক্রেতা একজন কিন্তু সাপ্লায়ার অনেক, এটাকে বলা হয় মনোপসনি মার্কেট। পার্ট বির যে কোশ্চেন ছিল, টাইপস অফ মার্কেট অন দ্য বেসিস অফ টাইম, টাইমের ভিত্তিতে মার্কেট 4 প্রকার। ভেরি শর্ট পিরিয়ড মার্কেট, শর্ট পিরিয়ড মার্কেট, লং পিরিয়ড মার্কেট, ভেরি লং পিরিয়ড মার্কেট। আগামী দিন বাঁচলে আমরা পরের চ্যাপ্টারে যাব, কিন্তু এই 4টা জিনিস একটু হালকা আলাপ করে নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।